ফেনীতে এখনো আশ্রয়ের খোঁজে লাখো মানুষ। কুমিল্লায় নতুন নতুন এলাকা প্লাবিত। পানি কমছে নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি আর হবিগঞ্জে। দুর্গতদের পাশে গণমানুষের সাড়ায় অভিভূত ডক্টর ইউনূস। এনজিও নেতাদের সাথে বন্যা ও বন্যা পরবর্তী কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। স্বৈরাচারের দোসরদের যেন অন্তর্বর্তী সরকারের আশেপাশে দেখা না যায়, দাবি বিএনপির। জনরোষী জুলুমবাজরা ধরা পড়ছে খালে বিলে, বলছে জামাত। সিলেটের আদালতে তোলার সময় বিচারপতি মানিকের উপর হামলার চেষ্টা, ডিম ও জুতা নিক্ষেপ। রিমান্ড না দিয়ে দ্রুত পাঠানো হলো কারাগারে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নজিরবিহীন বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলার বিস্তীর্ণ এলাকা। বাঁচার লড়াইয়ের পাশাপাশি এখন আশ্রয়ের খোঁজে লাখো মানুষ। ফেনীর ৬টি উপজেলার প্রত্যন্ত এলাকার শত শত গ্রাম এখনো পানির নিচে। দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে হিমশিম খাচ্ছে সামরিক বাহিনী সহ সামাজিক সংগঠনগুলো। এনামুল হাবিব রুবেলের ক্যামেরায় মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। টানা বৃষ্টি আর উজানের ঝড়ে লাখ লাখ মানুষ এখন পানিবন্দী। বিশেষ করে ফেনী সদর সহ ৬ উপজেলা বানের পানিতে পুরোপুরি ডুবে আছে। সবচেয়ে খারাপ অবস্থা পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর। এসব উপজেলার প্রায় ৯৫% এলাকা ডুবে গেছে। নোয়াখালীর দিকে, সোনাগাঁদের দিকে বাড়তেছে, এদিকে একটু কমতেছে। এমনি অনেক মানুষ ছাগলনাইয়াতে, ফুলগাজীতে, পরশুরামে অনেক মানুষ আটকা পড়ছে, অনেক মানুষ মারা গেছে। অনেকে আলহামদুলিল্লাহ ঢাকা চিটং থেকে বিভিন্ন জায়গা থেকে তার নিয়ে আসছে, সহযোগিতা করতেছে। এই জীবনে আমার ৬৭ আমি দেখি না কোনোদিন এই পানি দেখি না। যেদিক চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঠিকানা হয়েছে সরকারি আশ্রয় কেন্দ্র, স্থানীয় মসজিদ ও মন্দিরে। এই বিল্ডিং ছাদের উপরে উঠছি, খাওয়া দাওয়া এই 2 দিন ধরে আইজো কটা চাউল আনছি, একজন চাই হিরা আনতে আছে, কটা না খাই 2 দিন না খাও, আল্লাহ রাখছে 2 দিন। কি করবো ভাই, ভয় আছে, করার তো কিছু নাই। আমার নিজের ঘরটা এখনো সাল পর্যন্ত পানি, কিছুই নেই, সব কিছু ঘর উলট পুলট হয়ে গেছে। 200 জন ছিল, ওদেরকে খাওয়াইছি এবং কি এলাকার মানুষ আমাদেরকে চাউল, মুরগি এগুলা দিয়ে সহযোগিতা করছে। দুর্গত এলাকায় বুধবার রাত থেকেই নেই বিদ্যুৎ, নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকায় বাসিন্দারা কেমন আছেন তাও জানা যাচ্ছে না। এসব এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে নিরলস কাজ করছে সামরিক বাহিনী। সর্বোচ্চ যত ভেতরে আসা যায়, যেমন এখানে আমরা এসেছি প্রায় 5 ঘন্টা বোট নিয়ে, এবং এই জায়গায় এসে গত 5 দিনে এখানে কেউ কোনো খাবার নিয়ে আসে নাই। আসার পথে মানুষের এত ক্রাইসিস যে তারা আমাদের বোট থেকে খাবার ছিনিয়ে নিচ্ছিল। এরপরেও তাদের সেভাবে থামিয়ে আমরা এখানে এতিমখানা এবং মসজিদ, এখানে প্রায় 200-300 মানুষ আটকে আছে, তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করেছি। ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ফেনী। এদিকে নতুন করে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও হবিগঞ্জ সহ কয়েকটি জেলার পানি। তবে অবনতি হয়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতির। চলছে সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারত থেকে আকস্মিকভাবে বাঁধ খুলে পানি ছেড়ে দেয় ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বের 11টি জেলা। বাসাবাড়ি চলে যায় পানির নিচে, বিনষ্ট হয় ফসল, ভেসে যায় মাছ, দুর্ভোগে পড়ে লাখো মানুষ। তবে কিছুটা উন্নতি হতে শুরু করেছে পরিস্থিতির। উন্নতি হয়েছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির। হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও রাঙ্গুনিয়া উপজেলায় স্থিতিশীল থাকলেও কিছু কিছু এলাকায় নামতে শুরু করেছে পানি। এখনো পানিবন্দী লাখো মানুষ। উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে সেনা ও নৌবাহিনীর পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ফটিকছড়িতে পানিতে ডুবে মারা গেছে 2 জন, রাঙ্গুনিয়ায় 1 জন, হাটহাজারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে 1 জন। খাগড়াছড়িতে পানি নামতে থাকায় জেগে উঠেছে ক্ষতচিহ্ন। ঘর বাড়িতে জমে থাকা কাদা, ময়লা আবর্জনা সরিয়ে বসবাসের উপযোগী করছে দুর্গত মানুষেরা। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে সেনাবাহিনী, বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্ররা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বিতরণ করা হয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। কমছে নোয়াখালী ও ফেনীর মুহুরী নদীর পানি। বন্যায় সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলা বন্যায় ক্ষতি হয়েছে।
388টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 36,000 বন্যা কবলিত মানুষ। বন্যার পরিস্থিতি উন্নত হচ্ছে হবিগঞ্জে, কমেছে খোয়াই, কোরাঙ্গি ও সোনাই নদীর পানি। বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। খোয়াই নদীর সবকটি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। তবে দুর্ভোগে রয়েছে আশ্রয় নেওয়া লোকজন। মৌলভীবাজার জেলার 4টি নদীর পানি কমেছে, তবে হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল। অনেকে বাড়িঘরের মূল্যবান জিনিস রেখে আশ্রয় নিচ্ছেন উঁচু স্থানে। বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও পর্যাপ্ত নৌকা না থাকায় ব্যাহত হচ্ছে ত্রাণ সহায়তার। পানি কমতে থাকায় পরিস্থিতি আরও উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার। গত 48 ঘন্টায় আখাউড়া হাওড়া নদীর পানি 27 সেন্টিমিটার কমে বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। এদিকে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভাঙ্গা পানিতে প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা। আটকা পড়েছেন অনেকেই। উদ্ধারকর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে রাস্তা ডুবে যাওয়া ও নৌকা না থাকায় সমস্যা হচ্ছে ত্রাণ পৌঁছাতে। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে দেশে চলমান বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত 49 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মারা গেছেন 18 জন। শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা 11টি রয়েছে। 11 জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 49,38,159 জন। ক্ষতিগ্রস্ত পরিবার 9,44,548টি। এখন পর্যন্ত বন্যায় মোট 18 জন মারা গেছেন জানিয়ে দুর্যোগ সচিব বলেন, এর মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গণমানুষের সাড়া অভূতপূর্ব। বন্যা দুর্গতদের সহায়তা সহ বন্যা পরবর্তী খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এনজিও সহ সরকারি বেসরকারি সব উদ্যোগের সমন্বয়ের কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। এনজিও নেতাদের সাথে বন্যা নিয়ে আলোচনায় ত্রাণ কার্যক্রম ও বন্যা পরবর্তী কর্মসূচি নিয়ে বিভিন্ন পরামর্শ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন এনজিও নেতারা। রুকনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওগুলোর সাথে আলোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বড়, মাঝারি ও বন্যা দুর্গত প্রত্যন্ত এলাকায় কাজ করে এমন 44টি এনজিও প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিং করা হয়। সব দুর্গত এলাকায় সমানভাবে ত্রাণ পৌঁছানো, বন্যা পরবর্তী খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সরকারের সাথে একযোগে কাজ করার কথা জানায় এনজিওগুলো। আমরা প্রথমত সরকার এবং বেসরকারি সেক্টর একসাথে কাজ করার যে উদ্যোগ, এটাতে আমরা খুবই স্বাগত জানাই এবং আমার মনে হয় যে এই ধরনের দুর্যোগে আমরা যদি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি এবং তার কিছু কর্মপন্থা আমরা আজকে আলাপ করলাম। এখানে আমরা যেটা বলেছি সেক্টর থেকে বিভিন্ন যে এখানে কোঅর্ডিনেশনের একটা বড় কাজ করতে হবে, পার্টিকুলারলি ন্যাশনাল লেভেলে এবং অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য লোকাল ডিস্ট্রিক্ট লেভেলে। প্রবাসীদের মাধ্যমেও যদি কিছু ফান্ড রেজ করা যায় এবং প্রবাসীরা খুব দিতে আগ্রহী এবং সেই জায়গাতেও একটা চ্যানেল করার একটা সুযোগ আছে। তবে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ফান্ড মোবিলাইজেশন আমাদের করতে হবে। একটা রাফ একটা এস্টিমেট আমাদের একটা এনজিও সাজিদা ফাউন্ডেশন থেকে করা হয়েছিল যে 1000 কোটি টাকার মতো লাগবে, কিন্তু আমাদের আমরা অলরেডি যে সমস্ত জায়গা থেকে পানি নেমে গেছে সেই জায়গাতে আমরা একটা নিডস অ্যাসেসমেন্ট শুরু করেছি। বন্যার্তদের পাশে দাঁড়াতে সারা দেশের মানুষের এগিয়ে আসাকে অভূতপূর্ব বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। দুর্যোগ পরবর্তী এনজিওগুলোর কাজের গুরুত্ব তুলে ধরে সরকারি বেসরকারি সব উদ্যোগের সমন্বয় করে বন্যা মোকাবেলায় একযোগে কাজ করার কথাও জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যেই স্পিরিটটা শো করেছিল, ঠিকই একইভাবে একই স্পন্টেনিটি শো করে তারা ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখবেন যে গ্রামে গ্রামে কিন্তু টাকা উঠাচ্ছে, ত্রাণ উঠাচ্ছে। আর কালকে আপনারা দেখেছেন টিএসসির সামনে, এটা তো এটা রিমার্কেবল সিন। তো ওনার কথা হচ্ছে যে এই যে তরুণদের যে উদ্যোগ, সে তরুণদের যে প্রেরণা, তার সাথে জন্য সারা বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে।
বন্যাকে আমাদের সবাই ট্যাকেল করতে হবে। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন এনজিওরা বাংলাদেশের শক্তি। উনি বলেছেন তরুণরা যে স্বপ্ন আমাদেরকে দেখালো সেই স্বপ্ন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। উই ক্যান ডু ইট। অভ্যুত্থানের মতো বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ছাত্র তরুণদের ভূমিকার কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা হাসান আরিফ। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, প্রতিযোগিতা ছাড়া আর কোনো বিদ্যুৎ প্রকল্প নেওয়া হবে না। আর ৩ পার্বত্য জেলা পরিষদকে দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে পুনর্গঠনের কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শনিবার দুপুরে কুমিল্লার 14 গ্রামে বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। এ সময় তিনি সরকারি ত্রাণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ ত্রাণ বিতরণ করেন তিনি। বলেন, দেশে যে বন্যা চলছে তা অভাবনীয়। ত্রাণের কোনো সমস্যা নেই জানিয়ে তিনি বন্যা পরবর্তী সময়টা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান। ত্রাণের সামগ্রীর অভাব নেই এবং জনবলের অভাব নেই। তার প্রধান কারণই হচ্ছে যে ছাত্রদের এখানে সহযোগিতা, তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তার সঙ্গে জনতাও আছে, জনসাধারণ যারা আছে, ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন, ছাত্রর বাইরেও যারা আছে, তারা সকলে মিলেই কাজ করছে। এদিকে মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়ায় স্পেকটা 35 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগে খাতিরের লোককে প্রকল্প দেওয়া হয়েছে এবং বেশি দামে বিদ্যুৎ কেনা হয়েছে। সরকার এখন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে গুরুত্ব দেবে। সামনে প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রকল্প, জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আর কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। এবং ওই যে আজ যেটা বললাম, ওই যে সরকারের যে ক্ষমতা ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্টে জ্বালানি এবং বিদ্যুতের মূল্য নির্ধারণের ক্ষমতা, সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। অন্যদিকে রাঙ্গামাটির জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় তিনি বলেন, অতীতে যা ঘটেছে তা পরিহার করে মানুষের জীবন জীবিকার উন্নয়ন, অনিয়ম, দুর্নীতি এবং অস্বচ্ছতা পরিহার করে সবার মতামতের ভিত্তিতে পার্বত্য অঞ্চলকে গড়ে তোলা হবে। আমার ফার্স্ট টার্গেটটা হচ্ছে আপনাদেরকে বলি ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা আগে শেষ করে দিই, তারপরে আপনাদের সাথে আরো ডিটেলস বলবো ভবিষ্যতে। বাংলাভিশন নিউজ ডেস্ক। জাগ্রত জাতি নিজেদের প্রয়োজনে আবারও জেগেছে। রক্তের দাগ মুছে যেতে না যেতেই নতুন লড়াই শুরু হয়েছে পানির সাথে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শিশু থেকে বৃদ্ধ সবাই আজ ঐক্যবদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে শুকনো খাবার, পানি, ওষুধ, পোশাক থেকে শুরু করে নগদ অর্থ নিয়ে ছুটছে মানুষ। ত্রাণ সংগ্রহের পাশাপাশি প্লাবিত এলাকায় তা পৌঁছে দিতে চলছে ভালোবাসার লড়াই। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। গণ অভ্যুত্থানের পর নানা কথায় বিভেদ সৃষ্টি হওয়া জাতি আবার ঐক্যবদ্ধ। ভারতের সীমান্ত লাগোয়া ফেনী জেলায় আগ্রাসী রূপ ধারণ করেছে বন্যা। অকল্পনীয় বন্যায় ডুবে গেছে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ 11টি জেলা। এসব এলাকার মানুষের বিপদে নীরবে বসে নেই কেউ। যার যেটুকু সম্বল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন সব বয়সের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তনে ত্রাণ সংগ্রহে দিনরাত পরিশ্রম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকাল হতে না হতেই রিক্সা, প্রাইভেট কার, পিকআপ ভরে ত্রাণ নিয়ে আসছেন মানুষ। কেউ কেউ এসেছেন পায়ে হেঁটে, হাতে করে ভালোবাসার সাধ্যটুকু নিয়ে। বানবাসী মানুষের আর্তনাদ দেখে অবুঝ হৃদয়ে লেগেছে কষ্টের দাগ। নিজের সঞ্চয়ে রাখা সামান্য অর্থ নিয়ে ছুটে এসেছে বন্যার্তদের সাহায্যে। মানুষরা ফ্লাড হচ্ছে, মরে যাচ্ছে, এটা ভালো লাগছে না দেখে। সেটা হলো আমার সালামি টাকা, আমি ওটা দিয়েছি আর আমার এটা করতে আমার অনেক ভালো লেগেছে। তো আমার স্কুলের ফ্রেন্ডদেরও বলছি যে আসো, সবাই মিলেই কাজ করি। ধর্ম ও রাজনৈতিক মতাদর্শকে বাইরে রেখে নিজেদের সাহায্যে নিজেরাই হাতে হাত রেখে গড়ে ওঠা এই নতুন বাংলাদেশ নিয়ে গর্ব করছেন সবাই। এটা অভূতপূর্ব বাংলাদেশ, এই বাংলাদেশই আমরা চেয়েছিলাম। আমরা সবাই এক হয়ে গেছি, এটা খুবই ভালো একটা ব্যাপার। এই দেশকে আর
পিছিয়ে ফিরে তাকাতে হবে। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে, কিন্তু এগুলো যাওয়ার তো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। রোডে যেন রোড আমরা শুনতেছি টিভিতে যে বিজি আছে, তো সেনাবাহিনী বিমান বাহিনী এই দায়িত্বগুলো নিলে আমার মনে হয় যে খুব দ্রুত এই ত্রাণগুলো হেলিকপ্টারের মাধ্যমে জায়গা মতো পৌঁছাতে পারে। এই যে একটা অভ্যুত্থানের পরবর্তী এই যেটা ফিলিংস, তাদের একাত্মতা, এটা অসাধারণ। আমরা যে ইউনাইটেড, এটা আবারও আমরা প্রমাণ করলাম। লাস্ট দীর্ঘ এক মাসের বিভিন্ন সিনারিওগুলো যখন আমরা বাসায় বসে টেলিভিশনে দেখি, তখনই অলরেডি আমরা দেখেছি আমাদের বাচ্চাদের মধ্যে একটা দারুণ মানে চেঞ্জেস। তবে এত পজিটিভলি একতাবদ্ধ হয়ে কাজ করছে। আমি নিজেই তো আমার বাচ্চাদের কারণে এখানে আসছি, আমি নিজেই আসতাম, এখন মনে হচ্ছে আমার আরও আসতে হবে। ত্রাণের কমতি নেই টিএসসিতে, তবে এসব নানা ধরনের পণ্য বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়াকে চ্যালেঞ্জ দেখছেন সমন্বয়করা। রাস্তা উঁচা নিচা জায়গার জন্য ট্রলারের জন্য খাবার যাইতে পারতেছে না, অন্তত হেলিকপ্টারে যদি খাবারগুলো যায় তাহলে অন্তত যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেই আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে যদি খাবার আর পানি না দেয় ফেনীর মানুষ মারা যাবে। আমরা আগে যে অঞ্চলগুলো বেশি ক্ষতিগ্রস্ত, সেখানে আগে খাবার পাঠানো বা বিশেষ করে কাপড় এগুলো পাঠানোর চেষ্টা করতেছি। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ কিন্তু সংগ্রহ আছে, কিন্তু আমরা পাঠাতে পারতেছি না। আমাদের গাড়ির সমস্যা এবং অনেক রাস্তাঘাট উপরে পানি, হাই রোডের উপরে পানি, তো অনেক রোডের উপরে কিন্তু বড় বড় গর্ত হয়েছে, আমরা যতটুকু খবর পাইছি। তো বড় বড় গাড়িগুলো কিন্তু সেক্ষেত্রে যাইতে পারতেছে না। বিনীত অনুরোধ জানাবো, আমাদের বেশ কিছু হেলিকপ্টার দিলে আমাদের ত্রাণ কার্যক্রম অনেকভাবে সহজেই চলে যেতে পারে। কাপড়, খাবারের থেকে ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার সহ টর্চলাইটের প্রয়োজনীয়তার কথা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনার দোসরদের অন্তর্বর্তী সরকারের আশেপাশে জনগণ দেখতে চায় না। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভাটি হয় জাতীয় প্রেস ক্লাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল ব্যাহত হবে। সার্বিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বানও জানান তিনি। শেখ হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন দফতরে রয়েছে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায়, সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সকলেরই আস্থা আছে, কিন্তু অবশ্যই সেটা সীমিত সময়ের মধ্যেই করতে হবে, একটা সময়ের মধ্যেই করতে হবে, যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে। তা না হলে এই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে। এদিকে বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল, অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠা এবং গুম খুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সময় দিতে হবে। দীর্ঘদিনের যে জঞ্জাল আওয়ামী লীগের সরকার সমাজ দেখে রেখে গিয়েছে, অর্থনীতির যে মারাত্মক ক্ষতি করেছে, আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা এই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময়ে তারা জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেবেন। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন হাফিজ উদ্দিন আহমদ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ নেতারা ভিন্ন মতের নেতাকর্মীদের উপর এতটাই নির্যাতন করেছে যে এখন বিচারের ভয়ে পালাতে গিয়ে খালে বিলে মাছের মতো ধরা পড়ছে।
হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 15 জনের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, গত 15 বছরে জামাতের সাবেক 2 আমির সহ কেন্দ্রীয় 11 নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে ও 5 জনকে জেলে রেখে এবং একজনকে জেলের বাইরে নৃশংসভাবে হত্যা করা হয়। হাজারো নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তারা দফায় দফায় আমাদেরকে পাকিস্তানে পাঠাতো। পাকিস্তানে আমাদের কোনো দিদির বাড়িও নাই, মামার বাড়িও নাই। আমাদের দেশ, এই দেশ থেকে আমরা পালাইনি। যারা বলছিলেন পালাবেন না, আজকে পালাতে গিয়ে খালে মিলে ধরা পড়ছেন তারা। এমন শাসন উপহার দিলেন, উন্নয়নের এমন রাজপথে উঠালেন জাতিকে, যে জাতি এখন খালবিল থেকে যেভাবে মাছ করে সেইভাবে আপনাদেরকে করতেছে। ভারতে পালানোর চেষ্টার সময় বিজিবির হাতে আটক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়। এর আগে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী ও পুলিশ মিলে নিরাপত্তা বলয় গড়ে তোলে। এ সময় উৎসুক জনতা আদালত এলাকায় ভিড় করে। তাদের সামলাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আদালতে বিচারপতি শামসুদ্দিন মানিককে তোলার সময় তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। হামলার চেষ্টাও করে কেউ কেউ। শুনানি শেষে বিচারপতি শামসুদ্দিন মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শুক্রবার রাতে কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান সাবেক এই বিচারপতি। আড়িপাতা প্রতিষ্ঠান এনটিএমসিকে বিলুপ্ত করার দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে তাদের আশা। ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নামে কোনো ধরনের নজরদারি করা যাবে না বলে মন্তব্য করেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। আড়িপাতা গোপনীয়তার অধিকার ও বাক স্বাধীনতা নিয়ে রাজধানীতে নাগরিক সংলাপের আয়োজন করে সিভিল রিফর্ম গ্রুপ বাংলাদেশ। এতে বক্তারা বলেন, আড়িপাতার সংস্থা এনটিএমসির প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে শুধু সরালেই হবে না, যাদের রেকর্ড সংরক্ষণ করা আছে সেগুলো ধ্বংসের দাবি করেন তারা। একই সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি করেন বক্তারা। এনটিএমসির কোনো প্রয়োজন নেই। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের প্রয়োজন আছে। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বুঝতে হবে সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা আর সরকারের বহুমত দমনের হাতিয়ার এক জিনিস কিন্তু না। আড়িপাতার কাজগুলো করেছে সেটা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা দরকার। যা যা হয়েছে তা আমাদের জানতে হবে, কারা করেছে তা আমাদের জানতে হবে এবং তাদেরকে একটা জবাবদিহিতা এবং বিচারের আওতায় আনা দরকার। তবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য আড়িপাততে হলে আদালতের নির্দেশে নির্দিষ্ট ব্যক্তিকে সুনির্দিষ্ট উদ্দেশ্যে তা করতে হবে বলে অভিমত দেন অনেকেই। ভারতে কিন্তু পেগাসাসের সফটওয়্যার দিয়ে কাকে কাকে ইন্টারসেপ্ট করা হয়েছে একটা তালিকা পাওয়া যায়। রাজনীতিবিদ আছেন, সুপ্রিম কোর্টের বিচারপতির ওদের মানে পার্সোনাল অফিসার আছেন, মিডিয়ার লোকজন আছেন। আচ্ছা, ভারতে তো ইলেকশনটা ঠিক হয়েছে, কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে মোদি অথরিটারিয়ান হয়ে উঠতে চেয়েছেন। তার মানে আমরা বলবো যে অথরিটারিয়ান হয়ে ওঠার সাথে এই সার্ভেইলেন্সের সাথে একটা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন আছে। যে নানান ধরনের মামলা সামনে চলে আসছে, সেখানে কোনোটাতে 30 জন, কোনোটাতে 50 জন, কোনোটাতে 100-র বেশি লোকজনকে ওখানে হুকুমদাতা হিসেবে লেখা হচ্ছে, আর শেষে 2-3টা লাইন আছে যে ঘটনা কি ঘটেছে। অ্যাগেন বুঝলাম অনেক রেশ, অনেক রাগ, অনেক ক্ষোভ আছে, কিন্তু এই ধরনের মামলা লিখলে এক কাজ হবে না। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে এমন কাঠামো তৈরি করতে হবে যাতে ভবিষ্যতের সরকার কর্তৃত্ববাদী হতে না পারে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে পৃথক 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল হাসান। শনিবার লালবাগ ও নিউ মার্কেট থানার মামলায় তাদেরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিন বাড্ডা থানার হত্যা মামলায় ডাক্তার দীপুমণিকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য সব আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে দীপুমণিকে 4 দিন এবং 2 মামলায় বাকি আসামিদের 10 দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। এদিকে গতকাল বনানী থেকে গ্রেফতার জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ
আশরাফ ও ফিরোজকেও আদালতে হাজির করা হয়। পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামি পক্ষের আইনজীবী এসব মামলাকে ভিত্তিহীন দাবি করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে তাদের টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যার বিচারেরও দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এই কর্মসূচিতে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আসায় দেশে সম্ভাবনা তৈরি হয়েছে। এই সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। এই ছাত্র তরুণদের নেতৃত্বে আপামর জনসাধারণের সম্পৃক্ততায় যে আন্দোলন হয়েছে তার ফলশ্রুতিতে যে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, যে নূতন সম্ভাবনার দ্বার ঘটেছে, সেটা যেন আবার চিন্তায় না হয়ে যায়। আমাদের সকলকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এই সরকার যাতে সফল হয় তা নিশ্চিত করতে হবে। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। তাই আমাদের সকলেরই করণীয় আছে, আমরা যেন আমাদের করণীয় করার জন্য এগিয়ে আসি। মানববন্ধনে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, যার যার অবস্থান থেকে গঠনমূলক কাজের মাধ্যমে সমাজে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ নিয়ে ভারত ও পাকিস্তানের মিডিয়ায় অপপ্রচার হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাকিস্তান এবং ভারত দুই দেশের মিডিয়াগুলো কিন্তু দুই রকমের প্রচারণা কিন্তু করছে, কিন্তু আমাদের জন্য কিন্তু ক্ষতিকর হচ্ছে। ভারত তো একভাবে করে শুধু সাম্প্রদায়িকতার বিষয়টা কিন্তু সামনে নিয়ে এসে এমনগুলো কথা বলছে, এমন কিছু ছবি দেখাচ্ছে, অনেক ফেক ছবি আছে। আমি আমাদের ভাই যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রশাসন আছেন তাদেরকেও বলবো, আপনারা সঠিক তথ্যগুলো দিয়ে সঠিক কোন জায়গায় কি হয়েছে এগুলো তুলে ধরুন। সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে তাগিদ দেন বক্তারা। যারা এই ত্রাণ সামগ্রী নিয়ে অত্যন্ত আবেগের সাথে সাহায্য করার জন্য এগিয়ে আসছেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন, খারাপ রাজনীতি অর্থনীতিকে খারাপের দিকে নিয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি। গত 15 বছরের লুটপাটের অর্থনীতি দেশের ধনী দরিদ্রের মধ্যে কেবলই বৈষম্য বাড়িয়েছে। রাজধানীতে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে করণীয় নিয়ে বিতর্ক অনুষ্ঠানে এসব বলেন তিনি। ডক্টর মোস্তাফিজুর রহমান আরও বলেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলেও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হলে যথেষ্ট নিয়মকানুন থাকলেও প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করে না। বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করেনি বলেই দেশের ব্যাংকিং খাত ভেঙে পড়েছে। খেলাপির কারণে ব্যাংকিং খাত দেশের অর্থনীতিতে সেভাবে কাজে লাগানো যায়নি। একই কারণে ব্যাংক সুদের হার কমানো যায়নি বলেন ডক্টর মোস্তাফিজুর রহমান। আগামীকাল রবিবার থেকে আবারও শুরু হচ্ছে মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল। চলছে পরীক্ষামূলক চলাচল। বৃহস্পতিবার থেকে শুরু হয় এই ট্রায়াল রান। রাজধানীর মানুষের জনপ্রিয় ও নির্ভরযোগ্য বাহন মেট্রো রেল। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই মেট্রো রেলের মিরপুর 10 নম্বর গোলচত্বর পুলিশ বক্সের উপরের রুটে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই দিন বিকেলে মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরের দিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুরও চালানো হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে মেট্রো রেল চালু করতে দীর্ঘ সময় লাগবে বলে জানানো হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর মেট্রো রেল যত দ্রুত চালুর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনার পর মেট্রো রেল চালুর জন্য ব্যবস্থা নেওয়া হয়। অবশেষে বন্ধের 1 মাসের কিছু সময় পর চালু হতে যাচ্ছে এই সেবা। আস্থার সংকট দূর এবং পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শনিবার সকালে রাজধানীর মিন্টু রোডে কমিশনার মিট দ্য প্রেসের আয়োজন করে ডিএমপি। কমিশনারের বক্তব্যে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা আর প্রভাবমুক্ত হয়ে কাজ করার বিষয়টিও প্রাধান্য পেয়েছে। চাপ ছাড়া দুর্নীতিমুক্ত হয়ে জনগণের পুলিশ হওয়াটাই এখন প্রধান চ্যালেঞ্জ, অভিমত কমিশনারের। ডিএমপির বিভিন্ন থানা থেকে লুট হওয়া 1898টি অস্ত্রের মধ্যে 453টি অস্ত্র এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলেও জানান মাইনুল হাসান। আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সদস্য সবাই পেশাদারিত্বের সাথে কাজ করবে। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার।
আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে ইসলামিক ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। পুরনো পরিচালনা পর্ষদ ফিরিয়ে এনে ব্যাংকটির শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। রাজধানী মতিঝিলে একটি হোটেলে আয়োজিত গ্রাহক সমাবেশে দাবি ওঠে, এসালম গ্রুপ ও এর সহযোগীদের পাচার করা অর্থ ফিরিয়ে এনে তাদের দ্রুত শাস্তির আওতায় আনার। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গ্রাহকের কাছে আস্থা ও বিশ্বস্ততায় দেশসেরা ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তবে অসাধারণ অর্জনের পর 2016 সালে কালো শকুনের থাবায় মলিন হতে থাকে সব অর্জন। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ব্যাংকটি চর দখলের মতো কবজায় নেয় এসালম গ্রুপ। এমন পরিস্থিতিতে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে ইসলামী ব্যাংকিং খাতে সংগঠিত নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরে সমাধানের দিক নির্দেশনা দেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রাহক ফোরাম। যারা এই ব্যাংকে যাদেরকে ঢুকিয়ে টাকাগুলো পাস করে নিয়ে গিয়েছে, আমরা প্রথমে তাদেরকে বিচারের আওতায় আনতে চাই। হাজার হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে লুট করে এই ব্যাংকের নাস্তানাবুদ করে দিয়েছে। প্রত্যেকটা লোকের সঠিক বিচার হওয়া দরকার। অনুষ্ঠানে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে বোর্ড গঠনের আহ্বান জানান ব্যবসায়ীরা। তারা শুধুমাত্র এই শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের জন্য তারা এই কাজটা করেনি, তারা এটা করেছিল এই দেশের অর্থনীতিকে ধ্বংসের জন্য। সরকারের কাছে আমরা আহ্বান করব, সম্ভব হলে পর আগের মালিকদেরকে ফিরিয়ে দেওয়া, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন। কারণ তাদের যে ডেডিকেশন, তাদের যে ইসলামের চিন্তার যে দর্শনটা, সেটা কিন্তু ধার করা যাবে না। নামমাত্র শেয়ার হোল্ডারদের ব্যাংকের মালিকানা দাবি করাকে অযৌক্তিক উল্লেখ করে বক্তারা বলেন, ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ক্ষতির কারণে এলসি ও রেমিটেন্স খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা ইসলামে বিশ্বাস করে, যারা ইসলামের জন্য জান প্রাণ দেয়, তাদেরকে আপনি ওইখানে বসান। বর্তমানে ব্যাংকটির 1.5 কোটির বেশি ডিপোজিট গ্রাহকের বিনিয়োগ আছে প্রায় 1,58,000 কোটি টাকা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এবারে আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান ডেবনিয়ার গ্রুপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবধানে প্রায় 4,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, ওষুধ এবং স্যানিটারি সামগ্রী সহ বিভিন্ন ত্রাণ বিতরণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া ডেবনিয়ার গ্রুপের তত্ত্বাবধানে 3টি মেডিকেল টিম সপ্তাহব্যাপী বানভাসী মানুষের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছে। প্রতিষ্ঠানটির পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা তাদের মূল বেতনের একদিনের বেতন বন্যার্তদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বনামধন্য শিল্প গোষ্ঠী আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড ব্যাকম্যানস বিস্কিটস দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বরাবরের মতো এবারও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ব্যাকম্যানস। মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার ক্যাম্পেইন নিয়ে ব্যাকম্যানস ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ আশেপাশের অঞ্চলগুলোতে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও ব্যাকম্যানস মুহূর্ত এখন পাশে থাকার ক্যাম্পেইনের ব্যানারে সকলের পাশে ছিল জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেবার মাধ্যমে। সম্প্রতি এশিয়ান ডুপ্লেক্স টাউন পূর্বাঞ্চলে নিজস্ব প্রজেক্টে ফ্রম ড্রিম টু রিয়ালিটি নামে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকভাবে আরও 4টি নতুন ডুপ্লেক্স বাড়ি গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এশিয়ান ডুপ্লেক্স টাউনের এক্সিকিউটিভ ডিরেক্টর চৌধুরী কামরুল আহসান। আরও উপস্থিত ছিলেন এশিয়ান ডুপ্লেক্স টাউনের সিও শাহ আরিফ বিন হাবিব, সিএসও অলি উল্লাহ, এজিএম ক্রেডিট রিয়ালাইজেশন জসিমউদ্দিন, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাকিব হোসেন অর্ক সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। এশিয়ান ডুপ্লেক্স টাউন থেকে ডুপ্লেক্স বাড়ি বুঝে পেয়ে গ্রাহকরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং এশিয়ান ডুপ্লেক্স টাউনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বন্যার কারণে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটি। শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে একটি হোটেলের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মাহবুব আলম মোল্লা। বন্যা দুর্গতদের মানবিক সহায়তা দিতে কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করেছে এবি পার্টি। বিকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 1টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।